সেই তো চলে যেতে হয়, আগে নয় পরে। বিশেষ করে আজকের দিনে যেখানে নাকি এত কতগুলো কথাতে ও আমাকে স্পেস দিচ্ছে না, আমি ওকে স্পেস দিতে পারি না, ডিভোর্স, এত বিচ্ছেদ, এত কিছু, সেখানে চলো থাকি, আর কি হবে, কার কাছে গিয়ে আর নতুন করে আর কি পাওয়ার আছে নতুন করে। পরশপাথর ছাড়াটা আমার নিজের সিদ্ধান্ত ছিল, এবং সেই সিদ্ধান্ত নিয়ে আমার আজও এই মুহূর্তেও কোনো রকম দ্বিমত নেই। বিষণ্ণতা বা অবসাদ, এটার অনেকগুলো লেয়ার্স থাকে। প্রথম কথা হলো যে সেটা ব্যক্তিগত জায়গা থেকে নিজেকে সামলানো, সেটা অ্যাবসলিউটলি আমার খুব ব্যক্তিগত জায়গা, সেটা ঠিক বাজারে নামানোর মতো জায়গা নয়। আমি খুব আবেগপ্রবণ মানুষ, এবং জীবনে যা কিছু করেছি, ঠিক করেছি কি ভুল করেছি, পুরোটাই আমার আবেগ থেকে। ওই জায়গায় যেতে গেলে হয়তো এমন কিছু করতে হয় যেটা আমি করতে পারি না, যেটা আমার স্বভাবে নেই বলতে পারি। আমি পারি না, আমি সবাইকে বস বলতে পারি না। আর কত বাকি। নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। আর তিলোত্তমা, কলকাতা, এই শব্দগুলো বললেই আমরা জানি যে আমার শহরের কথা বলছি, আমাদের শহরের কথা বলছি। কিন্তু এই শহর, এই শব্দটার সঙ্গে একজনের নাম ওতপ্রোতভাবে জড়িত। আজ মধুরিমা এবং এর আড্ডা তাঁর বাড়িতেই, তাঁর ছাদে। চলুন আলাপটা সেরে ফেলি। তো যার বাড়িতে বসে আছি সেই অনিন্দ বোসকে স্বাগত মধুরিমা এবং। কেমন আছো বলো আগে? খুব ভালো আছি। নতুন বছরের আড্ডা তোমার সঙ্গে। তো পুরনো বছর আমরা পেছনে ফেলে এসেছি, পুরনো কাজ আমরা শিখি, তারপর নতুন কাজে এগিয়ে যাই। কিন্তু শুরুতে ইন্ট্রোডাকশনে যেটা বলছিলাম যে তিলোত্তমা, কলকাতা, শহর শব্দটা তোমার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, ওটা এখনো তুমি পিছনে ছেড়ে আসতে পারোনি বা চাও না হয়তো। হ্যাঁ, তো শহরের অনিন্দ কেমন আছে? ভালো আছে, শহরের অনিন্দ খুব ভালো আছে। নতুন গান তৈরি করছে, নতুন লেখালেখি করছে, এই আর কি, কাজকর্ম নিয়ে, নিজের ভাবনা নিয়ে ভালোই আছে। আর অনিন্দর শহর কেমন আছে? অনিন্দর শহর যত দিন এগোবে তত ভালোর দিকেই যাবে বলে ধারণা। কারণ যে শহরে নিন্দে নেই সেটাই তো অনিন্দর শহর, অনিন্দ শহর। তাই আশা করি যে শহর ভালোই থাকবে। একটা কথা বলো, আমরা বিভিন্ন জায়গায় পড়েছি বা এটা প্রচলিত যে আমরা পরশ পাথর যখন বলি, যে পরশ পাথর ছোঁয়ার খুব লোভ হয় আমাদের, কিন্তু পরশ পাথর পেয়েও হারিয়ে ফেললে বোধহয় দুঃখ বা আফসোস হয়। তোমার কি সেই আফসোস আছে? আমি পরশ পাথর হারাইনি, আমি পরশ পাথর ছেড়ে বেরিয়ে আসা মানুষ, তো সেই জন্য কোনো আফসোস নেই আমার। মন খারাপ আছে অবশ্যই, মন খারাপ তো থাকেই, কারণ নিজের গান নিয়ে প্রথম স্বপ্ন দেখা, দল তৈরি করা, সেটাকে একটা সাফল্যের শীর্ষে নিয়ে যাওয়া সবাই মিলে, শুধু আমি না, সবাই মিলেই, তো সেখান থেকে বেরিয়ে আসা, সেটা মন খারাপ তো আছেই, কিন্তু আফসোস কিছু নেই। কারণ পরশপাথর ছাড়াটা আমার নিজের সিদ্ধান্ত ছিল, এবং সেই সিদ্ধান্ত নিয়ে আমার আজও এই মুহূর্তেও কোনো রকম দ্বিমত নেই। অনেক ইয়াং শ্রোতা, ইয়াং জেনারেশন এখনও এরম অনেক গান শোনে যেগুলো ইউটিউবে সার্চ করে করে তারা অন্যদের কাছে শুনে, হয়তো সার্চ করে শুনছে, তারা পরশ পাথর জানে না হয়তো, কারণ তারা জন্মায়নি সে সময়। একটু বলবে যে ঠিক কী কারণে, মানে তুমি বললে তোমার সিদ্ধান্তের জন্য, কী কারণে তুমি এরকম একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছিলে? তোমার তো নিশ্চয়ই কষ্ট হয়েছিল নিতে। হ্যাঁ, প্রচণ্ড কষ্ট হয়েছিল, কিন্তু কঠিন সিদ্ধান্ত ঠিক না। আমি খুব আবেগপ্রবণ মানুষ, এবং জীবনে যা কিছু করেছি, ঠিক করেছি কি ভুল করেছি, পুরোটাই আমার আবেগ থেকে। এবং আমার এই 18ই ডিসেম্বর 54 বছর আমি পা দিলাম। তো এই 54 বছর বয়সে এসেও যখন আবেগকে তাড়াতে পারলাম না, অত ক্যালকুলেটিভ হতে পারলাম না জীবন নিয়ে, যে এটা করলে ওটা হতো, বা ওটা করলে ওটা করা যায়, বা একে একটু তেল মারলে বোধহয় ওই জায়গাটা অ্যাচিভ করা যায়, তো এইসব ভাবনা আমার কখনো মাথায় আসে না। এবং 54 বছরেও যখন আবেগই প্রধান আমার জীবনে,
মানুষটা হিসেবে, তখন বাকি যে কটা দিন বাঁচবো, যে কটা বছর বাঁচবো, মনে হয় আবেগই প্রধান থাকবে। এবং আমার গান বলো, আমার লেখালেখি বলো, আমার চালচলন বলো, আমার ঠিক ভুল বলো, পুরোটাই আমার আবেগের ফসল। তো সেটা যখন এতদিন ধরে আমাকে সাস্টেন করিয়েছে, এবং দর্শক বলো, শ্রোতারা বলো, তারা আমার গান পছন্দ করছেন, আজও করছেন, আজও আমি স্টেজে উঠলে যে অ্যাপ্লজ পাই, সেটা একটা অন্য জায়গা থেকে পাই। সেটা মনে হয় মানুষ আমাকে যতটুকু সেন্স করতে পারি যে কোথাও একটা অন্য রকমভাবে সম্মান দেন। সেটা ঠিক গান, শুধুমাত্র গান গাওয়া বা লেখালেখির জন্য না, মনে হয় মানুষ হিসেবে মানুষ আমাকে পছন্দ করেন বা ভালোবাসেন, বা আমার স্ট্যান্ড পয়েন্টটাকে কোথাও একটা, এই বাজারে আমার একটা স্ট্যান্ড পয়েন্ট তো আছে, সেই স্ট্যান্ড পয়েন্টটাকে মনে হয় মানুষ কোথাও একটা পছন্দ করেন, অ্যাপ্রিসিয়েট করেন। সেটা যখন স্টেজে আমার নাম অ্যানাউন্স হয়, আমি যখন স্টেজে ঢুকি ঈশ্বরের আশীর্বাদে, বাবা মায়ের আশীর্বাদে, এবং অবশ্যই দর্শক এবং শ্রোতাদের ভালোবাসার ফলে, সেই ভাইবটা আমি পাই যে কোথাও একটা অন্যরকমভাবে, শুধু আমার গানের ফ্যান বা আমার লেখার ফ্যান বা আমার স্ক্রিপ্টের ফ্যান সেরকম না, মানুষ হিসেবে বোধহয় কোথাও একটা সেই ভাইবটা পাই, সেই অন্তরের সেই আনন্দটা পাই, যে সম্মানটা পাই, যে মানুষ হিসেবে বোধহয় কোথাও মানুষ আমাকে একটু অন্য চোখে দেখেন। এই যে অন্য চোখে দেখা এবং বাজারের কথা কিছুটা তোমার কথায় উঠে এলো। কিছুদিন আগে আমরা দেখেছি যে সুজন গানটা নিয়ে তুমি সোশ্যাল প্ল্যাটফর্মে তোমার অভিযোগ জানিয়েছো। এর আগে আমরা শিলাজিৎকেও দেখেছি সেরকম একটা বিষয় নিয়ে কথা বলতে। এই যে গানের জগতে তোমাদের গানকে স্বীকৃতি না দিয়ে বা সেটাকে স্বীকার না করে আমার গান অমুকের গান তমুকের গান বলে চালিয়ে দেয়, এটা কি কোথাও একটা মনে হয় যে শিল্পের বা স্রষ্টার দৈন্য, নাকি এটাই এখন স্বভাব মানুষের? প্রথম কথা হলো যে এর দায় বর্তায় যারা এই গানগুলো রিলিজ করেছেন তাদের, অর্থাৎ অ্যালবাম কোম্পানিজ। অনেক ক্ষেত্রেই হয়েছে যে অ্যালবাম কোম্পানিজ তাদের নিজের মতো করে ইনলেকার্ড, মানে সিডি কভার বা ক্যাসেট কভার যেটাকে আমরা বলি, সেটাকে তারা তাদের মতো করে করেন, সেখানে কোনো ক্রেডিট থাকে না। ব্যান্ডের গান মানে পরশপাথরের গান মানে পরশপাথর সবাই মিলে তো আর গান তৈরি করেনি। হ্যাঁ, সবাই মিলে একটা গান লেখা, সবাই মিলে গান শুরু করে, এরকম তো হয় না। হ্যাঁ, 10টা গানের মধ্যে একটা গান হতে পারে, কিন্তু তুমি যদি সমস্ত পৃথিবীর ব্যান্ডের দেখো, সেখানে দেখবে তার লিরিসিস্ট আছে, তার সুরকার রয়েছে। সেই দায়গুলো বোধহয় খানিকটা কোম্পানির ওপর পড়ে তো বটেই। এছাড়াও এখন মানুষ, আজকের যা যুগ, যেখানে এই ডিজিটাল প্ল্যাটফর্ম, সেখানে মানুষকে খুব একটা বদার্ড যে কার গান বা কী ব্যাপার বৃত্তান্ত, কে লিখেছেন, কে সুর করেছেন, সেটা নিয়ে মানুষও কি খুব একটা বদার্ড, আমার গানটা ভালো হয়েছে, গানটা শুনছেন আর কি। ইনফ্যাক্ট এটা শুধুমাত্র আমাদের বাংলা গানের ক্ষেত্রে আমি বলবো যে আমরা একটা সময় ছিল, ধরো পুলক বন্দ্যোপাধ্যায় বলো, গৌরীপ্রসন্ন মজুমদার বলো, সুধীন দাশগুপ্ত, সলিল চৌধুরী, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, এদের নামগুলো আমরা শুনেছি কিন্তু রেডিওর মাধ্যমে। সুতরাং মাধ্যম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আজকে প্রথম কথা হলো FM স্টেশনসগুলোতে বাংলা গান চালানো হয় না, এটা আমাদের রাজ্য বলেই সম্ভব। অন্য কোনো ভারতবর্ষের রাজ্যে এইটা হয় কি না আমি জানি না, বোধহয় হয় না। তারা প্রতিবাদ তো করবেনই, তা আমাদের এখানে এসব নিয়ে কোনো প্রতিবাদ হয় না। আমি একবার চেষ্টা করেছিলাম সবাইকে নিয়ে এটা মুভ করার, কিন্তু সামহাউ সেটা হয়ে ওঠেনি, কারণ আভ্যন্তরীণ নানান রকম সমস্যায় মনে হয়ে ওঠে না। তো মাধ্যমের দায় আছে। আজকে যখন একটা গান চালাচ্ছে, আমাদের এখনও কানে ভাসে কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর নচিকেতা ঘোষ, গেয়েছেন শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। এটা কেন বলতেন? বা হিন্দি গানের ক্ষেত্রেও কেন বলতেন রেডিওতে? নিশ্চয়ই তার দায় আছে, তার ইতিহাসটাকে সত্যি রাখার জন্য, বজায় রাখার জন্য, ধারাবাহিকতাটাকে রাখার জন্য। সেটা এখন উদরপিণ্ডি উদরগারে হয়ে গেছে। এখন কিছু একটা গান শোন,
এবং আমরা এটা শোনাচ্ছি অমুকের গান। অমুকের গান তো হয় না, তিনি গেয়েছেন। কার সুর, কার লেখা, কেন? এটা এটা আজকাল প্রথম কথা চালানোই হয় না, আর চালালেও মানে ওই আর কি, কারোর কোনো দায়বদ্ধতা নেই বাংলা গান নিয়ে, কারোর কোনো রকম কোনো দায়বদ্ধতা নেই। আমি হিন্দি গানের কথা বলবো না, কারণ আজকে বাংলা গানের নিয়ে আলোচনা হচ্ছে। আমি আমার মানে তোমার যেটুকু বক্তব্য থেকে আমার মনে হলো তুমি এই পুরো ব্যাপারটাকে মনে হচ্ছে সার্বিকভাবে বর্তমান যে পরিস্থিতি বাংলা গানের জগতে, তোমার মনে হচ্ছে দায়টা সকলের। অবশ্যই দায়টা সকলের। প্রথম কথা, কোনো মাধ্যম নেই। বাংলা নতুন বাংলা গান যে হচ্ছে না বা ভালো গান হচ্ছে না এমন না, নিশ্চয়ই হচ্ছে। সেটা পুরনো যারা আমরা শিল্পী রয়েছি তারাও করছি, যারা নতুন ট্যালেন্ট আসছে তারাও করছেন। মাধ্যম না থাকলে কার মানে মানুষ শুনবে কি করে? আর এই একটা ইউটিউবে আমিই গান তৈরি করলাম, আর এভরিথিং হ্যাজ বিকাম ফ্রি, সব কিছুই ফ্রি হয়ে গেছে। গান বাজনা ফ্রি, গান বাজনা তো একটা কমোডিটি, সেটা তো একটা প্রোডাক্ট, তো সেটা তো কিনতে হবে মানুষকে, সেটার কোনো বালাই নেই। শিল্পী নিজেই গান তৈরি করছে, নিজে খরচা করে, তারপরে সেই গান ইউটিউবে হচ্ছে, ইউটিউবে রিলিজ হচ্ছে, সেই ইউটিউব থেকে সেই লিঙ্ক পাঠানো হচ্ছে, সেই লিঙ্ক একজন শুনবেন সময় করে, তারপর তার ভাল লাগলে তিনি শেয়ার করবেন, এইভাবে হয় না। যেটা ডিফারেন্সটা হলো, আমি নিচে গিয়ে গাড়িতে উঠলাম, গাড়িতে ওঠার পর এফএমটা চালালাম, একটা নতুন গান আমার কাছে ভেসে এলো, অন এয়ার যেটাকে বলি আমরা। তো গানকে তো ভাসতে হবে, গানকে আমি পাঠালাম, আরেকজন পার্সোনালি সেটা শুনলো কি শুনলো না, তারপর সে পার্সোনালি আর 5 জনকে শেয়ার করলো। এইভাবে হলে হবে না, মাধ্যমকে দায়িত্ব নিতে হবে। টেলিভিশন বা রেডিও যারা আছেন তাদের দায়িত্ব নিতে হবে বাংলা গান শোনানোর। এই মুহূর্তে আমি ব্যান্ডের কথাতেই আগে আসছি, যেহেতু মানে তোমার নিজেরও ওই পরশ পাথর, শহর, তোমার তো ব্যান্ড সত্তা একটা রয়েছে। এই মুহূর্তে যে ব্যান্ড গান গায়, নতুন কিছু ব্যান্ড আসছে, ইয়াং ছেলেমেয়েরা, তোমাদের সময়কার সমসাময়িক ব্যান্ডগুলো রয়েছে, তুমি কি এখনো সেইভাবেই ব্যান্ডের গান শোনো, বা তোমার কাছে খুব পছন্দের ব্যান্ড কি এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে সত্যি কথা বলতে আমি খুব একটা যে ব্যান্ডের গান শুনি তা না। কেন? শোনা হয়ে ওঠে না রাদার, কারণ আমি নিজের কাজকর্ম নিয়েই বেশি ব্যস্ত থাকি, নিজের লেখালেখি নিয়ে বেশি ব্যস্ত থাকি। হ্যাঁ, কিছু ভালো গান হয়তো কানে এলো, তখন শুনলাম, সেরকম। খুব দায়িত্ব নিয়ে যে আমি ব্যান্ডের গান শুনছি সেরকম না, মিথ্যা কথা বলা হবে তাহলে। মানে সেইভাবে কি তোমাকে আলাদা করে কিছু টানে না? মানে এত হই হই হয়, যেটা আমি আবারও বলছি, তুমি বললে যে আজকাল সবই প্রায় ফ্রি, এবং পুরোটাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ প্রচার করছে। বহু মানুষের গানের ব্যান্ডের জন্য আলাদা করে বেশ কিছু মানে যুব সমাজের হইচই দেখা যায় আর কি। তো তোমাকে কি এগুলো স্পর্শ করে না? দেখো, যুব সমাজের কোন ব্যান্ডের গান আজকে যুব সমাজ গাইছে, এবং সেই গানের, প্রথম কথা, গানের স্থায়িত্ব, সেইটা তো সময় বলে। ধরো আজকে আমাদের যে গান, আমরা যে সময় বাংলা ব্যান্ড নামক এই কনসেপ্টটা নিয়ে কাজ করেছি, সেটা খুব আবেগ থেকেই করেছি। সেটা যে খুব কনসিয়াসলি এটা করতে হবে এরকম না, পুরোটাই আবেগ ছিল। তা আজকে এক একটা গানের বয়স 25 বছর, 27 বছর, 30 বছর হয়ে গেছে, এবং আজও যখন সেই গানগুলো গাই, মানুষ 8 থেকে 80 সেইভাবে রেসপন্ড করেন। তো আজকে যুব সমাজ তো আমাদের গান নিয়েও লাফালাফি করছে, এমন তো না। এবার নতুন ব্যান্ড, তাদের গান নিয়ে যদি তারা যুব সমাজ যদি মাতোয়ারা হয়, নিশ্চয়ই, কিন্তু অরিজিনাল কম্পোজিশন হতে হবে। লালন ফকির গান করেছিলেন, আমি মাথায় বান্ডানা বেঁধে গান গাইলাম ডিস্টরশন গিটার বাজিয়ে, সেটা একরকম অবশ্যই। তার একটা যুক্তিও আছে, যেই তো নতুনভাবে পরিবেশিত হচ্ছে, নতুনভাবে, নিশ্চয়ই সেটা একটা পজিটিভ দিক আছে। কিন্তু অরিজিনাল তো অরিজিনালি, নিজের ভাবনা, নিজের কথা, নিজের ফিলোসফি, নিজের সময়টাকে ধরা, সেইটা কজন করছেন আমি জানি না, হয়তো করছেন। এবার একটু কাজের বিষয়ে চলে আসি, তোমার কাজের বিষয়। তোমার এই বছর বইমেলাতেও তোমার বই আসছে, এর আগে 2টো বই এসছে। তো এবারের বইয়ের
নামকরণ বা ভাবনাটা ঠিক কি কেন্দ্র করে? আমাকে বলেছেন প্রকাশক, আমি এই ফেসবুকে লেখালেখি করি, হ্যাঁ, তখন সেগুলো দেখে তাদের পছন্দ হয়েছে, তখন তারা বলেছে অনিন্দ্যদা একটা বই করতে চাই। তা আমি বলছি, ঠিক আছে করো বাবা। তো সেই আর কি তাদের ইন্টারেস্ট। আমি যে খুব একটা উদ্যোগ নিয়েছি যে আমি বই বের করব, বই বের করতেই হবে, নাহলে তেমন কিছু না। একেবারেই না আর কি। প্রকাশকেরই উদ্যোগ, তারাই লেখালেখি চাইছেন, হ্যাঁ। তারাই বার করবেন। এই 31 তারিখ মনে হয় প্রচ্ছদের ইয়ে রয়েছে, উদ্বোধন রয়েছে একটা। তো এই আর কি। আমি খুব একটা যে বই বের করতেই হবে, আমাকে এমন কোনো ব্যাপার কবি নেই। হতেই হবে, এরকম আমার কোনো অত ইচ্ছে নেই। তোমার বন্ধু, আশা করি বন্ধুই বলা যায়, সিধুর বই এবার প্রথমবার বেরোচ্ছে বইমেলায়, জানো নিশ্চয়ই। আহ, তোমার সঙ্গে তো নিশ্চয়ই কথাবার্তা হয়। তো মানে এই ইন্ডাস্ট্রির বন্ধু বিষয়ে তোমায় যদি জিজ্ঞাসা করি, তাহলে তোমার বন্ধু কারা আছেন? কেউ? কাজের সিধু ক্ষেত্রে নিশ্চয়ই আছে। কাজের ক্ষেত্রে কাজের বন্ধু, হুম, এটুকু বলবো। কারণ বন্ধু কথাটা মধুরিমা খুব কঠিন, এবং যত বয়স হচ্ছে সেটা তত বোঝা যাচ্ছে। বন্ধু কথাটা খুব কঠিন। এবং সত্যি প্রকৃত বন্ধু জীবনে পাওয়া, সেটা ভাগ্যের ব্যাপার। এবং মনে হচ্ছে যে আমার বন্ধু আমিই বোধহয়, আমার অন্তরে যিনি বসে আছেন, সেই পরম বন্ধু যদি খুঁজে পাই, তাহলে আর আশপাশে কাউকে লাগবে না। খুব একটা বন্ধুর দরকার পড়ে না। কাজের ক্ষেত্রে অবশ্যই আমরা কলিগস, আমরা বহু বছর ধরে আমরা সহযোদ্ধা, আমরা একটা সময়কে রিপ্রেজেন্ট করি, আমরা একটা জেনারেশনকে রিপ্রেজেন্ট করি। আজকে সেই 22-23 বছর 24 বছর বয়সের ছেলেপুলেগুলোই আজকে মাঝবয়সী সব লোকজন। তো সেটা তো অবশ্যই, সেই বন্ধুত্ব অবশ্যই আছে, সেই ভালোবাসাও আছে, সেই প্রেমও আছে। কিন্তু বন্ধু মানে বন্ধু আমি কাকে বলবো? যে আমার চরম বিপদের দিনে যে আমার পাশে এসে দাঁড়িয়েছে, তাকেই বন্ধু বলা যায়। সেরকম বন্ধু অবশ্যই আমার আছে। সিধু কি তেমন বন্ধু? আর সিধু আমার খুব সিধু আমার খুব প্রিয় মানুষ, সেটুকু আমি বলতে পারি। প্রিয় মানুষ ইন দ্য সেন্স, সিধুর সঙ্গে আমার প্রচুর আড্ডা হয়েছে, ব্যাস এইটুকুই। এর বেশি মানে আমি বলতে চাইছি, মধ্যরাতে যদি অনিন্দ্য বোসের খুব মন খারাপ করে, তাহলে কাকে রিং করেন, ফোন করেন? তেমন বন্ধু আছে আমার। আছেন, আচ্ছা, বেশ। এবার আসি, আবারও একটু কাজের পরিসরে চলে আসি। বাংলা গান নিয়ে যখন কথা বলছি, ব্যান্ড প্রসঙ্গে কথা বলছি, বাংলা সিনেমার গানও এখন অনেক রকম বেরোচ্ছে দেখা যাচ্ছে, এবং একক শিল্পীরা তো রয়েইছেন। বাংলা সিনেমার গানের যে পরিবর্তনটা, মানে তুমি যখন থেকে শুরু করেছো আর এখন 2024 সাল আমরা পড়ে গেছি, তো এই যে পরিবর্তনটা, এটা তোমার কি মনে হয়? মানে যারা বাংলা গানের জগতে রয়েছেন, তাদের দিয়ে অনেক সময় সিনেমার গান গাওয়ানো হয়, আবার অনেকে আহ, একক শিল্পী হিসেবেই নিজেদের প্রতিষ্ঠা করেছেন। এই জায়গাটায় মানে তোমার কি মনে হয়, সিনেমার কাজ করা বেশি কঠিন, নাকি একক শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা বেশি কঠিন? দুটো দু রকমের কাজ বলে আমার মনে হয়। যে একক শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা, দেখো প্রতিষ্ঠিত করা যায় না, মানুষ প্রতিষ্ঠিত হন। তো সিনেমার গান এটা নির্ভর করে অ্যাবসলিউটলি প্রডিউসার বা মিউজিক ডিরেক্টর তার নিজস্ব পছন্দের ওপর, তিনি কাকে দিয়ে গানটা গাওয়াবেন। একটা ছোট্ট কথা বলছি, এক্ষেত্রে কি কোথাও মানে পার্সিয়ালিটিটা খুব ম্যাটার করে বলে তোমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রিতে? এটা বরাবরই হয়ে এসছে, এটা নিয়ে রেগে যাওয়ার মতো কিছু হয়নি। কারণ ধরো এটা আমাদের নেচার। মানে ধরো আমি তোমাকে খুব পছন্দ করি, তো যখন 5টা লোকের কথা উঠবে, তখন আমার মনে হবে এই মধুরিমাকে নে না, মধুরিমা এটা দারুণ করবে। তো এটা একটা পছন্দ তো থাকেই, ব্যক্তিগত পছন্দের তালিকা থাকে। প্রত্যেক মিউজিক ডিরেক্টরই তার নিজস্ব, যেরকম কিশোর কুমার যখন চলে গেছিলেন, আর ডি বর্মন বলেছিলেন যে আমি আর কার জন্য গান বাঁধব, কে গাইবে আমার গান। তো এই পছন্দগুলো তো থাকেই। শচীন কর্তার অসম্ভব প্রিয় ছিলেন কিশোর কুমার, তো এই পছন্দগুলো, রাজ কাপুরের পছন্দ ছিলেন মুকেশ। তো এই পছন্দগুলো বরাবরই ছিল, থাকবে, আছে, এখন থাকবে, ভবিষ্যতেও থাকবে। এই নিয়ে
ও কেন ওকে নিল, এগুলো এই বয়সে এসে বলে এগুলো ভালো খেললো। তা তবে হ্যাঁ, অবশ্যই এটা নতুন ট্যালেন্টদের নিয়ে যদি কাজ করা যায়, নতুন ট্যালেন্ট, কারণ কোথাও একটা কক্ষিগত জায়গা তৈরি হয়, যেটা সেই একই লোক, একই জায়গা, একই সুর, একই রকম কথা, সেটা থেকে বেরিয়ে যদি ভেঙে যদি কিছু করা যেতে পারে বা কিছু যদি মানুষের কাছে পৌঁছয়, সেটা ভালো হয়। প্লাস আরেকটা যেটা হয় যে সিনেমায়, বাংলা সিনেমায় বেশ কিছু গান শুনি যেগুলো নাকি হয়তো লালন ফকরের গান বা শাহ আব্দুল করিমের গান, তো সেই সব কেউ জানে না, দর্শক জানে ওটা ওরই গান। হ্যাঁ, বা এটা অনেক দিন ধরেই হচ্ছে। এটা যখন থেকে রিমেক নামক বস্তুটি আমাদের ইন্ডাস্ট্রিতে এসছে, তখন তারা হয়তো ট্রিবিউট হিসেবেই করেছেন, কিন্তু সেইটা পৌঁছয়নি। অখিল বন্ধু ঘোষের গানটা যে অখিল বন্ধু ঘোষের গান বা এরকম নামের যে একজন মানুষ ছিলেন, সেটা এই প্রজন্মের কজন জানেন, বা মানুষ এই প্রজন্ম বলে না, এমনি আমজনতা কজন জানেন আমি ঠিক জানি না আর কি। সেটাকে ওই রিমেক শিল্পীর গান হিসেবেই চালান, এবং তিনিও দিব্যি মেনে চালিয়ে গেলেন গোটা জীবনটা। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি তোমাকে সঠিকভাবে ব্যবহার করেনি বলে তোমার মনে হয়? দেখো, আমার এইসব নিয়ে খুব একটা মান অভিমান কিছু নেই, যে কারণ আমি যতটুকু করেছি সেটা একার প্রচেষ্টাতেই করেছি, আজও একা একাই চেষ্টা করি। এবার কে আমাকে ইউজ করলেন, কে ইউজ করলেন না, সেটা নিয়ে, কারণ আমি অনেকগুলো কাজ করতে পারি, বা সেই ক্ষমতা আমাকে ঈশ্বর দিয়েছেন, কম বেশি পারি আর কি। আমি চিত্রনাট্য লিখতে পারি, আমি ডিরেকশন দিতে পারি, আমি গান লিখতে পারি, আমি সুর করতে পারি, অল্প বিস্তর গান গাইতে পারি। তো এই অনেকগুলো কবিতা যদি বলো তাহলে লিখতে পারি খানিকটা। তো এই আমি আমার কাজ করছি, এটা নিয়ে কে আমাকে ইউজ করলেন বা করলেন না, হয়তো করলেন না, হয়তো ওই জায়গায় যেতে গেলে হয়তো এমন কিছু করতে হয় যেটা আমি করতে পারি না, যেটা আমার স্বভাবে নেই বলতে পারি। আমি পারি না, আমি সবাইকে বস বলতে পারি না। কি বস, কি করছো, একটু দেখো আমাদের, এই কথাটা আমার ঠিক আসে না। তাতে আমাকে ঘাটটারা অনেকে বলে, আমি ঘাটটারা, আমার ভাল লাগে না এরকম করতে, কারোর পেছনে গিয়ে দাঁড়িয়ে হাত জোর করে হাত ঘষতে। ওই মানুষটা ঠিক আমি নই। যারা করেন তারা, তাদের সম্মান দিয়েই বলছি, তারা ওটা করেন, তারা পারেন তাই করেন, ওটাও একটা ব্যাপার, শিল্প। হ্যাঁ, ওটাও একটা শিল্প, এবং ওটা একটা স্কিল, ওটা সবাই পারেন না। বেশ, আমাদের জীবনে তো অনেকেরই অনেক সময় অবসাদ আসে, আমারও আসে, ক্যামেরার পেছনে যে আমার ভাই দাঁড়িয়ে আছে তারও আসে, আমরা নিজেদের মতন করে ট্যাকল করি। কিন্তু শিল্পী হলে তো তার অবসাদটার গভীরতা হয়তো আরও অনেকটা বেশি হতেই পারে। তুমি কিভাবে সামলাও? এখনও নিশ্চয়ই আসে, কিভাবে সামলাও? দেখো, বিষণ্ণতা বা অবসাদ, এটার অনেকগুলো লেয়ার্স থাকে। প্রথম কথা হলো যে সেটা ব্যক্তিগত জায়গা থেকে নিজেকে সামলানো, সেটা অ্যাবসলিউটলি আমার খুব ব্যক্তিগত জায়গা, সেটা ঠিক বাজারে নামানোর মতো জায়গা নয়। বাকিটা ভেন্ট আউট করা যদি বলো, সেটা আমার লেখালেখি, সেটা আমার গান, আমার ভাবনা, এইটা। অবসাদ পারিপার্শ্বিক যখন দেখি তখন অবসাদ আসে, অবশ্যই। অবসাদ ঠিক বলবো না, খানিকটা ইরিটেশন আসে, বিরক্তি আসে। যখন খুব চেনা মুখগুলো দেখি আসলে মুখোশ, তখন ইরিটেশন লাগে। আগে বলতাম, চিৎকার করতাম, অনেকের অপ্রিয়ও হয়েছি, কারণ সত্যি কথা বললে মানুষের খুব রাগ হয়, এবং অপ্রিয়ই হয় মানুষ, খুব একটা প্রিয় মানুষ হয়ে ওঠে না। এখন আর বলি না, এখন আর বলে ঠিক আছে বাবা, যে যার ছক বেঁধে নিয়েছে, যে যার মতো করে বাঁচবে। দেখো, ফাইনালি সব তো শেষ, একটা সময় তো কেউ থাকবো না। সুতরাং এখন যেটাই, আমাকে এটা পেতে হবে, এটা করতেই হবে, অমুকটা অ্যাচিভ করতে হবে, তমুকটা করতে হবে, এটা না ভেবে বরং ঠিক আছে, আমার এই পথ চাওয়াতেই আনন্দ, ঠিক আছে, চলুক না, চলছে তো। মানে তোমার সঙ্গে কথা বলছি, আড্ডা দিচ্ছি, কিন্তু তোমার কাছে এসে একটা গান শুনবো না তো হয় না, ওই জন্য একটা গানের আবদার করছি, শোনাও। বেশ, একটা নতুন গান শোনাই।
এই গানটা কিছুদিন আগে আমার এক পরিচিত, তাদের বিবাহবার্ষিকী ছিল, তা আমি সেখানে নিমন্ত্রিত ছিলাম। তাদের অনেক বছর কেটে গেছে আর কি, 25-26 বছর তো বটেই। 2 ছেলে, তারা বাইরে থাকে। তা আমি যেতে পারিনি আমার অন্য কাজের জন্য, কিন্তু সকালবেলা উঠে হঠাৎ এই গানটা তৈরি হয়ে গেল। এই গানটার নাম চলো থাকি। প্লাস এর পেছনে আরেকটা কারণও মনে হলো, কারণ আমার বাবা গত বছর হয়েছেন আর কি। তো আমার হয়তো মাকে দেখেও খানিকটা মানে ভেতরে ভেতরে কোথায় আসলে যখন লেখা আসে অনেক কিছু, অনেকগুলো ফ্যাক্টরস কাজ করে। তো সেখান থেকেই বোধহয় এই গানটার জন্ম। এই গানটার নাম চলো থাকি। কত বছর হলো পার, আর কত বাকি, চলো থাকি, চলো থাকি। কত বছর হলো পার, আর কত বাকি, চলো থাকি, চলো থাকি। সেই প্রথম দেখা, কথা দেয়া নেয়া মনে রাখি, চলো থাকি, চলো থাকি। সেই তো চলে যেতে হয়, আগে নয় পরে। শূন্যতা সাথী হয় অবসরে। সেই তো চলে যেতে হয়, আগে নয় পরে। শূন্যতা সাথী হয় অবসরে। তার আগে যে কটা দিন রঙিন বাবে রঙিন ছবি আঁকি, চলো থাকি, চলো থাকি। কত বছর হলো পার, আর কত বাকি, চলো থাকি, চলো থাকি, চলো থাকি, চলো থাকি, চলো থাকি। ভীষণ সুন্দর একটা গান, মানে আমরা নস্টালজিয়ায় ভাসতে যারা ভালোবাসি, ভীষণ আবেগপ্রবণ, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লাইনে তুমি নিশ্চয়ই যখন লিখেছো এক একটা ফ্ল্যাশব্যাক কাজ করেছে। মানে আমার শুনতে শুনতেই, প্রত্যেকের ব্যক্তিগত পরিসর থাকে তো, এক একটা ফ্ল্যাশব্যাক কাজ করে। এবং গান মনে হয় যে কোনো সৃষ্টি বোধহয় সেখানেই সাকসেসফুল হয়ে ওঠে যখন নাকি মানুষ নিজের জীবন, নিজের স্মৃতি, নিজের যাপন, নিজের হারিয়ে ফেলা, নিজের প্রাপ্তি অপ্রাপ্তি সমস্ত কিছু দিয়ে যখন রিলেট করেন। যে দেখো, যে কোনো ভালো গান আমরা যখন শুনি বা কোনো ভালো ছবি দেখি বা ভালো গল্পের বই পড়ি, তখন কিন্তু আমরা নিজেদের জীবনটাকে রিলেট করা বা আমাদের পারিপার্শ্বিক জীবন, চেনাশোনা জীবন, এই দিয়ে রিলেট করার চেষ্টা করি। তো এটাই মনে হয়। এবং বিশেষ করে আজকের দিনে যেখানে নাকি এত কতগুলো কথাতে ও আমাকে স্পেস দিচ্ছে না, আমি ওকে স্পেস দিতে পারি না, ডিভোর্স, এত বিচ্ছেদ, এত কিছু, সেখানে
চলো থাকি, আর কি হবে, কার কাছে গিয়ে আর নতুন করে আর কি পাওয়ার আছে, নতুন করে কিছু পাওয়া নেই। পাওয়ার তো কিছু নেই। নতুন বছরের এই আড্ডাটা আমার দারুণ লাগলো, আপনাদের কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ আন্তরিকভাবে তোমাকে যে সময় বের করে সময় দেওয়ার জন্য। খুব ভালো কাটুক বছরটা তোমার। তোমাদেরও খুব ভালো কাটুক। দৃষ্টিভঙ্গির যারা রয়েছেন, এই চ্যানেলটার নামই খুব সুন্দর, দৃষ্টিভঙ্গি। আমাদের প্রত্যেকের নিজস্ব অবস্থান রয়েছে, আর প্রত্যেকে একটা বিন্দুতে দাঁড়িয়ে রয়েছে যেখান থেকে প্রত্যেকের আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি। তো সেটা যেন থাকে, গড্ডালিকা প্রবাহে যেন সব কিছুই দারুণ হচ্ছে একজন বলল, সবাই শিয়ালের মতো হ্যাঁ দারুণ হচ্ছে বললাম, বা ওটা খুব খারাপ হচ্ছে সবাই আবার শিয়ালের মতোই বললাম যে না না ওটা খুব খারাপ হচ্ছে, সেটা যেন না হয়। প্রত্যেকের নিজস্ব পার্সপেক্টিভ থাকুক, দৃষ্টিভঙ্গি থাকুক, প্রত্যেকের নিজস্ব বক্তব্য থাকুক, অবশ্যই বাজে বকা না, ঠিকঠাক বক্তব্য থাকুক, সেন্সিবল বক্তব্য থাকুক। সবাই ভালো থাকবেন। 2024 নতুন বছর, প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন ভালোবাসার মানুষেরা প্রত্যেকে ভালো থাকুন। আজকের মধুরিমা এবং এখানেই শেষ করলাম। আমাদের সঙ্গে ছিলেন শহরের অনিন্দ বোস। তার গান আড্ডা কেমন লাগলো অবশ্যই জানাবেন ইনবক্স করে। খুব ভালো থাকুন, নতুন বছর খুব ভালোভাবে কাটুক আপনাদের প্রত্যেকের। এখানেই অনুষ্ঠান শেষ করলাম। আমি মধুরিমা ছিলাম আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে ক্যামেরায় রবিউল ইসলাম। ফলো করুন দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ, টুইটার ও ইনস্টাগ্রাম। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।